এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতে বসেই বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক চূড়ান্ত করল আওয়ামী লীগ নেতারা, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। এরপরে জানিয়ে দিব HRW এর প্রতিবেদন। আইন শৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। হিউম্যান রাইটস ওয়াচের চাপে দিশেহারা ডক্টর ইউনূস। আরও জানিয়ে দিব, প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা। ১.৫ বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি। এবং সবশেষে বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে, বললেন মির্জা ফখরুল। এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। হত্যা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ এবং মানবতা বিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগের মুখে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা এখন ভারতে, বাংলাদেশে তাদের অনেককে পলাতক বা অপরাধী হিসেবে গণ্য করা হয়। তাদের অনেকেই দিল্লি ও কলকাতায় অবস্থান করছেন। সেখানকার ব্যস্ত শপিং মলের ফুড কোর্টে ব্ল্যাক কফি খেতে তারা ঠিক করছেন কিভাবে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করা যায়। প্রায় ১৬ মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটে, যা শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। জনতার রোষের মুখে তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে যান। ওই সময়ে রাস্তাগুলো ছিল রক্তের দাগে লিপ্ত। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ওই জুলাই মাসের গণ অভ্যুত্থানে সরকার দমন পীড়নে অন্তত ১৪০০ জন নিহত হয়। এরপর হাজার হাজার আওয়ামী লীগ নেতা ও সমর্থক দেশ ছেড়ে পালান। আজও দলের অনেক কর্মী ফৌজদারি মামলার কারণে আত্মগোপনে রয়েছেন। বাংলাদেশ সীমান্তবর্তী কলকাতায় ৬০০রও বেশি নেতাকর্মী আশ্রয় নিয়েছেন। তারা ভারতকে একটি নিরাপদ ভিত্তি হিসেবে ব্যবহার করে দলের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার জনমতের চাপের মুখে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। দলের নিবন্ধন স্থগিত করা হয়। হত্যার অভিযোগ ও দুর্নীতি সহ বিভিন্ন মামলায় দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলটির প্রচার ও প্রতিদ্বন্দ্বিতার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার শাসনামলের শেষ পর্যায়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়। তবে তিনি এই রায় মিথ্যা বলে খারিজ করেছেন এবং ভারতের নিরাপদ আশ্রয় থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে আওয়ামী লীগের হাজার হাজার সমর্থককে সংগঠিত করার পরিকল্পনাও রয়েছে। দিল্লির একটি গোপন বাসভবন থেকে তিনি বাংলাদেশে থাকা নেতাদের সঙ্গে নিয়মিত সভা ও ফোনালাপে যুক্ত থাকেন। ভারত সরকারের নজরদারিতে এই রাজনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে। শেখ হাসিনার ক্ষমতার সময় বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ বন্ধুত্ব ছিল, কিন্তু পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে মামলার রায় হয়। হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশ ভারতের কাছ থেকে অনুরোধ করেছিল, কিন্তু ভারত সেটি এড়িয়ে গেছে। শেখ হাসিনার সঙ্গে কৌশলগত আলোচনার জন্য কলকাতা থেকে নিয়মিত দিল্লিতে নেতাদের পাঠানো হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সম্প্রতি হাসিনার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা দিনভর ফোন ও বৈঠকে ব্যস্ত থাকেন। তিনি আত্মবিশ্বাসী, দেশে ফিরবেন এবং আমরা বিশ্বাস করি তিনি বীরের মতো ফিরে আসবেন। ভবিষ্যতের সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন। শেখ হাসিনার অধীনে শেষ দুটি নির্বাচন ভোট কারচুপির অভিযোগ ওঠে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং এবার ১ দশকের মধ্যে প্রথম স্বচ্ছ ও অবাধ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অবশ্য আওয়ামী লীগ বলছে, নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা বন্ধ রাখায় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। দলের অভিযোগ, অধ্যাপক ইউনূসকে তারা নেত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসার অংশ হিসেবে, খল চরিত্র হিসেবে দেখেন। তবে অধ্যাপক ইউনূস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি এই রাজনৈতিক উত্তেজনা তীব্রতর হয় যখন শেখ হাসিনা দিল্লিতে এক জনসভায় প্রথমবার প্রকাশ্যে ভাষণ দেন। গোপন বাসস্থান থেকে ধারণ করা অডিও বার্তায় তিনি আসন্ন নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
এইচআরডব্লিউ এর প্রতিবেদন, আইন শৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে। 4 ফেব্রুয়ারি বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতি প্রায় বন্ধ রয়েছে। তবে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতারের শিকার হাজার হাজার মানুষ, বিচার ছাড়াই কারাবন্দী অনেকে, জামিনের আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, রাজনীতিবিদ ছাড়াও আটকদের তালিকায় আছে অভিনয় শিল্পী, আইনজীবী ও সঙ্গীত শিল্পী। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে হাজার হাজার মানুষকে। মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয় রিপোর্টে। 2024 জুন থেকে গত বছর অগাস্টের মধ্যে মব সহিংসতায় কমপক্ষে 124 জনের মৃত্যুর তথ্য জানায় এইচআরডব্লিউ। এছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘুদের উপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়। 1.5 বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি। প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা। ক্ষমতায় বসেই দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা আর স্বচ্ছতার বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। সেই ঘোষণায় তখন অনেকেই ভেবেছিলেন বাংলাদেশে হয়তো নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু হতে যাচ্ছে। কিন্তু 1.5 বছর পার হয়ে গেলেও বাস্তবতা সম্পূর্ণ উল্টো। একজন উপদেষ্টাদেরও সম্পদের হিসাব জনসম্মুখে আসেনি। প্রশ্ন উঠছে, প্রতিশ্রুতি কি শুধু বক্তৃতার শব্দ ছিল? সাধারণ মানুষ বিশ্বাস করেছিল অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার একটি দৃষ্টান্ত তৈরি করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কথায় স্বচ্ছতা কিন্তু কাজে গোপনীয়তা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্পষ্ট ভাষায় বলেছেন, এই ব্যর্থতা দুঃখজনক। যারা জবাবদিহিতার কথা বলে ক্ষমতায় এসেছিলেন তাদের কাছ থেকে এমন অস্বচ্ছতা জনগণ প্রত্যাশা করেনি। ইউনূস সরকারের অতি আপনজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যও সতর্ক করেছেন যে এভাবে সম্পদের হিসাব গোপন রাখা ভবিষ্যৎ সরকারগুলোর জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। অর্থাৎ এই সরকারের আচরণই আগামী দিনের মন্ত্রী আমলাদের জন্য অজুহাত হয়ে দাঁড়াবে যে ওরাও তো প্রকাশ করেনি, আমরা কেন করব? প্রশ্নটা আরো তীক্ষ্ণ হচ্ছে নীতিমালার দিকে তাকালে। 2024 সালের অক্টোবরেই সরকার প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টাদের আয় সম্পদ বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করেছে। সেখানে স্পষ্ট বলা, আয়কর রিটার্নের পর 15 কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে, আর প্রধান উপদেষ্টা তা প্রকাশ করবেন। তাহলে প্রকাশ হলো না কেন? এখানেই সন্দেহের শুরু। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ সরাসরি বলেছেন, এটি হয়তো লোক দেখানো স্টান্টবাজি ছিল। যদি তথ্য পরিষ্কার থাকতো প্রকাশ্যে ভয় কিসের? নাকি প্রকাশ করলে অস্বস্তিকর প্রশ্ন উঠবে? এই সন্দেহকে আরো জোরালো করেছে উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ। সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার প্রকাশ্যে অন্তত 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তোলেন। তার দাবি ছিল গুরুত্বপূর্ণ নিয়োগ ও বদলিতে উপদেষ্টাদের যোগাযোগ ছাড়া কিছু হয় না। সরকার অবশ্য এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু তদন্ত নেই। পরে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজের ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম জড়ায়। তিনি অস্বীকার করেন, কিন্তু স্বাধীন তদন্তের দৃশ্যমান অগ্রগতিও আজও নেই। বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। আন্দোলনের বীর সন্তানদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করবে বিএনপি। বুধবার 4 জানুয়ারি রাত 10টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল
আমিন মিলন আয়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমাদের আন্দোলনের ধরন ছিল একরকম, আর তরুণদের আন্দোলন ছিল অভাবনীয়, সাহসী ও দৃঢ়। এই সম্মিলিত শক্তির কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। এ সময় তিনি আন্দোলনের বীরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্যাসিস্ট সরকারের আমলের অপরাধীদের বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেন, যারা ফ্যাসিস্ট কায়দায় অপরাধ করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।